আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 11-এর যে দ্বিতীয় সেমিস্টারের প্রথম গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প সেটা নিয়ে। এই ছুটি গল্পটা কোথা থেকে গৃহীত হয়েছে? এই ছুটি গল্পটা কিন্তু গৃহীত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ সেই গল্পগুচ্ছ থেকে। এখানে এই ছুটি গল্পের প্রধান চরিত্রকে ফটিক চক্রবর্তী, আর এই ফটিক চক্রবর্তীকে ঘিরেই কিন্তু এই গোটা গল্পটা আবর্তিত হয়েছে। চলো আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটা মানে সহ বুঝি। কি বলা হচ্ছে যে বালকদিগের সর্দার। এখানে আমি কিন্তু আমার নিজের ভাষায় তোমাদের সামনে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বালকদের সর্দার, বালকদিগের রয়েছে, আর মানে কি বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় একটা নতুন ভাবোদয় হইল, অর্থাৎ নতুন একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি খেলে যাচ্ছে? নদীর ধারে একটা প্রকাণ্ড মানে বিশাল বড় শালকাঠ মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়িয়াছিল। মাস্তুল অর্থাৎ কি নৌকার যে পাল, সেই পাল হওয়ার জন্য ওই একটা কাঠের গুঁড়ি কিন্তু পড়েছিল। স্থির হইল সকলে মিলিয়ে সেটাকে গড়াইয়া লইয়া যাইবে। হঠাৎ তারা গড়িয়ে নিয়ে যাবে কেন? কারণ এখানে ফটিক চক্রবর্তী হলো গ্রামের একজন দুরন্ত বালক, একটু বদমাইশ টাইপের বালক। এবার সেই সবসময় দুষ্টমি বুদ্ধি কিন্তু সে করে। মাত্র 13-14 বছরের ছেলে, সেই ছেলেটা কিন্তু সারা দিন গ্রামে বদমাইশি করে বেড়ায়। আর একজন চরিত্র রয়েছে, আরও বেশ কিছু চরিত্র এই গল্পে রয়েছে, সেগুলো কিন্তু অত্যন্তই গৌণ চরিত্র। ঠিক আছে, চলো দেখা যাক তারপর কি হচ্ছে। এই যে ব্যক্তির কাঠ দরকারের সময় আবশ্যককালে, অর্থাৎ দরকারের সময় কতখানি বিস্ময় বা বিরক্তি বোধ করবে বা কতটা তার অসুবিধা হবে, সেইটা মাথায় এসেই তারা কিন্তু এই কাজের অনুমোদন করে দিল, মানে তারা এই কাজটা করতে রাজি হয়ে গেল। তারা অর্থাৎ কারা বলো তো? এখানে কিন্তু বাকি বালকদের কথা বলা হচ্ছে। বাকি বালকরা সবাই রাজি হয়ে যায়। কেন? দরকারের সময় যখন যার কাঠ, যে এই মাস্তুল তৈরি করার জন্য এই শালকাঠের গুঁড়িটা নদীর ধারে রেখে গেছে, ঠিক আছে, সেই কাঠ দিয়ে যখন মাস্তুল তৈরি করবে, তখন দরকারের সময় সে যখন পাবে না, তখন সে কী হয়ে যাবে? অনেকটা অসুবিধায় পড়বে বা বিরক্তি হবে। হ্যাঁ, এইটা চিন্তাভাবনা করেই তারা কিন্তু এই কাজে রাজি হয়ে যায়। কোমর বেঁধে সবাই যখন এই কাজে লেগে পড়বে, সবাই বলতে এখানে কার কথা বলা হচ্ছে বলো তো? তোমার ফটিক এবং ফটিকের বন্ধুদের কথা বলা হচ্ছে। সেই সময়ই ফটিকের ছোট ভাই অর্থাৎ মাখনলাল কী হয়, গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর এসে বসে পড়ে। এই মাখনকে ফটিক সর্দারের নিজের ভাই। এবার এই ছেলেটা কিন্তু ফটিকের মতো নয়। এই ছেলেটা একটু শান্তশিষ্ট, পড়াশোনায় ভালো, হ্যাঁ, বদমাইশি একটু কম করে, এই ধরনের ছেলে। কিন্তু এখানে দেখো সে কী করছে, সেই জায়গাগুলো আমরা দেখব। যখন তারা এই বদমাইশি করতে তৈরি, ফটিক এবং ফটিকের বন্ধুরা যখন এই শালকাঠের গুঁড়িটাকে তারা গড়িয়ে নিয়ে যাবে আর কি, সেই সময় মাখন কি করছে? ওই গুঁড়িটার ওপর এসে বসে পড়ছে। দেখো, কোমর বাঁধিয়া সকলেই মনোযোগের সাথে যখন কি করছে, এই কাজটা করবে, এই কাজে প্রবৃত্ত হওয়ার উপক্রম করছে, তখনই ফটিকের ছোট ভাই, কনিষ্ঠ ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর এসে গিয়ে বসিল। ছেলেরা তার এইরূপ উদাসীন্য দেখিয়া একটু বিমর্ষ হয়ে গেল, একটু মন খারাপ হয়ে যায় তাদের। কিন্তু একজন এসে তাকে ভয়ে ভয়ে না একটু ঠেলে, কিন্তু একটুকুও কিন্তু বিচলিত হয় না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সমস্ত খেলার যে আনন্দ, সেই আনন্দ কিভাবে নষ্ট করা যায় সেই কথাই কিন্তু চিন্তা করছে। এবার ফটিক তো একটু আস্ফালন করে বলে যে নিজের ভাইকে বলছে, এই দেখ, মার খাবি কিন্তু, এই বেলা উঠে পড়। কিন্তু দাদার কথা শুনে যে মাখন উঠবে, ঠিক আছে, সেই ওঠে তো নাই, বরঞ্চ আরও ভালোভাবে সেখানে কিন্তু বসে পড়ে। এইভাবে এখন তো রাজ সম্মান, সবার সামনে যদি সম্মান রক্ষা করার জন্য তাকে জোর জবরদস্তি এখন সরিয়ে দিতে হবে, এমন দেখাচ্ছে যে সে ইচ্ছা করলেই, যে ফটিক কিন্তু ইচ্ছা করলেই তার ভাইকে সেখান থেকে সরিয়ে দিতে পারে, এইরকম সবাইকে দেখাচ্ছে। কিন্তু সে সরাচ্ছে না। কেন সরাচ্ছে না? কারণ এর মধ্যেই তার আরও একটা ভালো খেলার কথা কিন্তু তার মাথায় এসে গেছে। আসলে মাখন তার ভাই যেই গুঁড়িটার ওপর বসে আছে, তার ভাই গুঁড়ির ওপরই থাক, তারা এই মাখনকে শুদ্ধ নিয়েই তারা এই গুঁড়িটাকে কিন্তু ঠেলতে এগিয়ে নিয়ে যাবে। মাখন মনে মনে ভাবে যে আচ্ছা, এটা তো তারই গৌরব আছে। এই দেখো, এখানে কি বলছে? মনে মনে ভাবলো, এই যে আগে এর থেকে একটু বলছি, এমন একটা ভাব করিল যে ইচ্ছা করলেই রীতিমতো তাকে শাসন করিয়া উঠিয়ে দিতে পারে, কিন্তু করিল না। কে করলো না বলো তো? এখানে ফটিক সর্দার করলো না। কারণ তার পূর্বাপেক্ষা
এর আগের থেকেও একটা ভালো খেলা উদয় হয়েছে, আর তাতে একটু বেশি মজা আছে। আসলে সেই মজাটা কি, তার ভাইকে শুদ্ধ নিয়েই কিন্তু কাঠের গড়িটা এগিয়ে নিয়ে যাবে। প্রস্তাব করলো যে মাখনকে শুদ্ধ এ কাঠ গড়াইতে আরম্ভ করা যাক, মাখনকে নিয়েই কিন্তু এই কাঠ গড়িয়ে নিয়ে যাওয়া যাক। মাখন মনে মনে ভাবে যে এতে তো বেশ ভালোই হবে, বেশ তার একটা গৌরব রয়েছে। কিন্তু এই কথা কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো নেয়, ইহার আনুষঙ্গিক বিপদেরও সম্ভাবনা আছে, তার সেটা কিন্তু কারোর মাথায় আসেনি। আচ্ছা দেখো, এটা যেমন গৌরব রয়েছে তেমন কিন্তু এর মধ্যে বিপদও রয়েছে। আর এই বিপদ যে আছে সেই বিপদের কথা কিন্তু কারোর মাথায় আসে না। ছেলেরা কোমর বেঁধে যখন কাজে লেগে পড়ে, মানে ওই গুড়িটাকে ঠেলতে আরম্ভ করবে, তখন তারা বলা শুরু করে, বলছে যে মারো ঠেলা হেইসো, সাবাস জওয়ান হেইসো, এইরকম বলতে বলতে যখন তারা গুড়িটাকে ঠেলা দেয়, গুড়িটা তো গোল গুড়ি, এবার গুড়িটা একটা পাক ঘুরতে না ঘুরতেই মাখন কিন্তু উপুর হয়ে মাটিতে পড়ে যায়। এখানে দেখো কি বলছে, তা মানে একটা পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব ও তত্ত্বজ্ঞান মানে সাথে নিয়ে একদম ভূমিসাৎ হয়ে গেল, মানে মাটিতে কি হচ্ছে, পড়ে যাচ্ছে। এরপর দেখো কি হচ্ছে, খেলার আরম্ভেই যে এইরকম আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকরা একটু হৃষ্ট হইয়া উঠিল। মানে খেলার শুরুতেই যে এইরকম একটা ঘটনা ঘটে, এটা কিন্তু অন্যান্য ছেলেরা একটু আনন্দই পায়, কিন্তু ফটিক কিন্তু একটু চঞ্চল হয়ে ওঠে। মাখন তো সাথে সাথে মানে মাটি থেকে উঠে নিয়ে ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের ওপর গিয়ে পড়ে এবং একেবারে অন্ধভাবে চোখ বন্ধ করে ফটিককে মারতে শুরু করে। তাহার নাকে মুখে আঁচড় কেটে দেয়। হ্যাঁ, কাঁদতে কাঁদতে সে বাড়ির উদ্দেশ্যে যায়। এবার খেলাও ভেঙে যায়। এবার ফটিক না গোটা কত কাশ উৎপাটন করিয়া আসলে আখ জোগাড় করেছে। আখ, আমরা কুশলের রস খাই, আখের রস খাই, সেই আখ কিন্তু জোগাড় করেছে। এবার জোগাড় করে নৌকার, বলছে একটা অর্ধনিমগ্ন নৌকার গোলইয়ের ওপর চড়ে বসে। অর্ধনিমগ্ন গোলই মানে নৌকার গোলইটা কি, নৌকার যে একদম কিনারগুলো থাকে সেই কিনারের ওপর যায়, কিনারের ওপর গিয়ে ও চুপচাপ বসে সেই কিন্তু কাশের গোড়া মানে চিবাচ্ছে। এইরকম সময় একটা বিদেশি নৌকা আসে। এবার বাইরে থেকে একটা নৌকা আসে, সেই বিদেশি নৌকা থেকে একজন অর্ধেক বয়সী আধ বয়সী একজন ভদ্রলোক, যার কাঁচা গোপ পাকা চুল নিয়ে নামে এবং সেখানে ফটিককে সবার প্রথমে দেখতে পায় এবং বালকদের জিজ্ঞাসা করে যে চক্রবর্তীদের বাড়ি কোথায়, মানে বাড়িটা কোথায়। বালক অর্থাৎ ফটিক ডাটা চিবাইতে বলল, ওই হেতা। কিন্তু কোন দিকে নির্দেশ করলো কাহারও কিন্তু বুঝিবার সাধ্য রইল না। যে ভদ্রলোকটা নামে, সেই ভদ্রলোক জিজ্ঞাসা করে, কোথা? সে বলল, জানি না। এই বলে পূর্ব তৃণমূল হইতে রস সংগ্রহে প্রবৃত্ত হইল। তৃণমূল অর্থাৎ কি, এই যে সেই আখ থেকে সে কিন্তু রস খাওয়ার দিকে মনোনিবেশ করছে। আচ্ছা, এই বাবুটা আর কি, যে বাবুটা এসেছিল, আসলে এই বাবুটার পরিচয় তোমাদের একটু দিয়ে রাখি, যে বাবুটা হলো বিশ্বম্ভর বাবু। এই বিশ্বম্ভর বাবু কিন্তু যে ছেলেটার কথা বলছে, যে ছেলেটার কাছে সে জিজ্ঞাসা করে, সেই ছেলেটারই কিন্তু মামা হয়। কিন্তু ঘটনাক্রমে এই ছেলেটা কিন্তু তার মামার সম্পর্কে কিচ্ছু জানে না, কারণ মামার সাথে তার এই প্রথমবার সাক্ষাৎ। হ্যাঁ, এখনও মামার সাথে তার পরিচয় হয়নি। এবার সেই কারণেই কিন্তু পরে কিন্তু জানতে পারবে যে এই মামার সম্পর্কে কিন্তু ফটিক জানতে পারবে। দেখো, ভদ্রলোক তোমার হলো এবার অন্যান্যদের কাছ থেকে জিজ্ঞাসা করে সাহায্য নিয়ে সে কিন্তু চক্রবর্তীদের বাড়ির সন্ধানে যায়। অর্থাৎ কিন্তু চক্রবর্তীদের বাড়ি অর্থাৎ কিন্তু এখানে ফটিক সর্দারের বাড়ির কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, ফটিকদের বাড়িতেই কিন্তু যায়। এবার সাথে সাথেই মানে যখনই লোকটা বেরিয়ে যায় এখান থেকে, তখনই এক বাঘাবাগদি বলে একজন এসে ফটিককে বলে যে মা ডাকছে। ফটিক বলে যে যাবো না, মাকে গিয়ে বলে দাও যে আমি যাবো না। বাঘা তো তার কোনো কথা না শুনেই তাকে কী করে, আর কোলা করে মানে পাজা কোলা করে তুলে নিয়ে যায়। এবার ফটিক তো গা হাত পা ছেড়ে ছুটতে থাকে। এবার ফটিককে দেখা মাত্রই এবার তো ফটিককে তো তোমার কে নিয়ে গেল, এখানে আমরা কার কথা দেখলাম, যে বাঘাবাগদি নিয়ে যাচ্ছে। এবার মা তো ফটিককে যেমনি না দেখছে তেমনি কিন্তু অগ্নিমূর্তি হয়ে গেছে, প্রচণ্ড রেগে গেছে। এবার বলছে যে তুই মাখনকে মেরেছিস? ফটিক কি বলছে? ফটিক বলে না, মারিনি। আসলে সত্যিই বলছে ফটিক, মারিনি। কিন্তু এবার ও বলছে যে মা বলছে কি ফের তুই মিথ্যা কথা বলছিস? ফটিক বলে কখনো মারিনি, মাখনকে তুমি জিজ্ঞাসা করে দেখো। মাখনকে যখনই প্রশ্ন করে মাখন কিন্তু সোজাসুজি মিথ্যা কথা বলে দেয় যে হ্যাঁ দাদাই মেরেছে। ফটিক কিন্তু এই কথা সহ্য করল না।
দ্রুত গিয়ে, তখন তো থাপ্পড় মারেনি, এখন দ্রুত গিয়ে সশব্দ চর কষিয়ে দিল। এবার একদম থাপ্পড় মেরে দিল। এবার বলে, ফের মিথ্যা কথা তুই বলিস? মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়ে তাহার পৃষ্ঠে তোমার 2-3টা প্রবল চপটাঘাত করিলেন। ফটিক মাকে ঠিরিয়া দিল। এবার মা কিন্তু মাখনের পক্ষ নিচ্ছে এবং ফটিককে একটু সরিয়ে দিয়ে সেখান থেকে কী করছে, ফটিকের পিঠের মধ্যে 2-3টা থাপ্পড় দিচ্ছে। এবার মাকে কী করছে, ফটিক একটু মানে সরিয়ে দিচ্ছে, ঠেলে সরিয়ে দিচ্ছে। এবার মা চিৎকার করে বলছে, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস? এইরকম সময় যখন মা একদম অগ্নিমূর্তি, ঠিক সেই সময়ই ওই কাঁচা পাকা ভদ্রলোকটা কিন্তু বাড়িতে চলে আসে। বলছে, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা আনন্দে একদম অভিভূত হয়ে যায়। ওমা, এই যে দাদা, যে তুমি কবে এলে? গড় করিয়া মানে মাথায় কিন্তু ঘোমটা দিয়ে দাদাকে প্রণাম করে। আমি সেই লোকটার নাম কিন্তু বিশ্বম্ভরবাবু, যার সাথে কিন্তু ফটিকের ইতিমধ্যেই কিন্তু নদীর পাড়ে কিন্তু দেখা হয়ে গেছে এবং ফটিক কিন্তু তাকে নিজের বাড়িতে দেখাইনি, বরঞ্চ ভুল রাস্তা বলে দিয়েছিল। এবার এখন আমরা কি দেখতে পাচ্ছি যে বহুদিন হইল, আসলে কি এই বিশ্বম্ভরবাবু কী হয়েছে যে বহুদিন ধরেই দাদা কিন্তু পশ্চিমে কাজ করতে গেছিলো, মানে ফটিকের মায়ের দাদা অর্থাৎ ফটিকের মামা কোথায় গেছিলো? পশ্চিমে কাজ করতে গেছিলো, অর্থাৎ তুমি ধরে রাখো যে বাইরে কাজ করতে গেছে। হ্যাঁ, ইতিমধ্যে ফটিকের মায়ের কিন্তু 2টা সন্তান হয়েছে, ফটিক আর মাখন। এবার তারাও অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ফটিকের মায়ের মানে স্বামী কিন্তু মারাই যায়, অর্থাৎ ফটিকের বাবা কিন্তু মারা গেছে। কিন্তু একবারও দাদার সাথে কিন্তু দেখা হয়নি। আজ অনেক দিন পর, বহুকাল পর দেশে ফিরে এসে এই বিশ্বম্ভরবাবু তার বোনকে, তাহার ভগিনীকে দেখতে এসেছেন। ভগিনী অর্থাৎ বোন দেশে ফিরে নিয়েই সবার আগে কিন্তু সে তার বোনকে দেখতে আসে। কিছুদিন খুব আনন্দেই কাটে। এবার অবশেষে যখন বাড়িতে এখান থেকে যাবে আর কি, কারণ অতিথি হিসাবে এসছে, কতদিনই বা থাকবে। এবার সে যখন বাড়ি ফিরে যাবে তখন বোনের কাছে জিজ্ঞাসা করছে, এবার পড়াশোনার খবর নিচ্ছে, মানসিক উন্নতির সম্পর্কে জিজ্ঞাসা করছে। এবার মা কিন্তু এই ফটিকের অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগিতা, মানে পড়াশোনা সঠিকভাবে করে না, এইদিকে মাখনের সুশীলতা বা বিদ্যানুরাগের বিবরণ শুনলেন। মানে তোমার মাখন কিন্তু ভালোভাবে পড়াশোনা করে, মাখন শান্ত, এগুলো বলে। তার বোনকে সে বলে, অর্থাৎ কে বলছে বলো তো এখানে? বিশ্বম্ভরবাবু তার বোনকে বলে যে সে ফটিককে নিয়ে কলকাতায় নিয়ে যাবে, কলকাতায় নিজের কাছে রেখে শিক্ষা দেবে, পড়াশোনা করাবে। এবার বিধবা বোন কিন্তু এই কাজে কিন্তু সাথে সাথেই রাজি হয়ে যায়। আর ফটিককে জিজ্ঞাসা করে, কেমন রে ফটিক, মামার সাথে যাবি কলকাতায়? ফটিক তো লাফাইয়া বলে যে যাবো। আসলে কি এই ফটিক কোনোদিনও সে গ্রামের বাইরে যায়নি, সেই ছেলেটা কলকাতার মতো বড় শহরে যাবে, তার আনন্দের কিন্তু মানে শেষ ছিল না। এবার সেই কারণে সে কি একটুকু আপত্তি করে না, সাথে সাথেই রাজি হয়ে যায়। এবং ফটিকও বিদায় লইবার আগে মায়েরও আপত্তি নেই, কারণ মা কিন্তু একটু চিন্তাই থাকতো যে মাখনকে যদি জলে ফেলে দেয়, সে যদি মাথা ফাটিয়ে দেয়, বা এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু তার মাথায় সব সময় চলতো। সেই কারণে আর এখানে তোমার হলো ফটিকও একটু আগ্রহের সাথে রাজি হয়ে গেছে। এবার সেই কারণে সবাই কিন্তু রাজি হয়ে যায়। এবার মাখন বলছি তোমার এখানে কিন্তু ফটিক এবার সাথে সাথেই কিন্তু মামাকে বলে যে মামা কখন যাবে, কবে যাবে, কখন যাবে, ঠিক আছে। এবার এই করেই কিন্তু ফটিক মামাকে কিন্তু অস্থির করে তোলে। ফটিকের উৎসাহে যেন রাত্রে ঘুম আসে না আর। এবার অবশেষে যাওয়ার দিন আসে। এবার যাওয়ার দিন তার কাছে অর্থাৎ ফটিকের কাছে যেগুলো ছিল গ্রামে, তার যে সম্পদ অর্থাৎ কি, তার ছিপ ছিল, মাছ ধরার জন্য ছিপ ছিল, ঘুড়ি ছিল, লাটাই ছিল, সেগুলো সব সে তার ভাইকে সব দখল করিয়ে সব কিছুর ভার তার ভাইকে দিয়ে চলে যায়, পুরো অধিকার দিয়ে দেয়। এবার কলকাতায় মামার বাড়ি পৌঁছায়। এবার মামির সাথে আলাপ হয়। মামি কিন্তু এই ছেলেটাকে বিন্দুমাত্রও কিন্তু খুশি হয় না, এই ছেলেকে দেখে কিন্তু একটুকুও খুশি হয় না। কেন খুশি হয় না? আসলে তার অলরেডি কিন্তু 3টা ছেলে রয়েছে, 3 সন্তান রয়েছে। এবার সম্পূর্ণ অপরিচিত একজন 13 বছরের একদম পাড়াগাঁয়ের ছেলে এসে একটা বিপদেই মামির কাছে একটা বিপদেই তৈরি করে দিয়েছে আর কি। বিশ্বম্ভরের এত বয়স হইল, তোমার কে ভাবছে বলো তো? এটা কিন্তু তোমার হলো মামি ভাবছে, হ্যাঁ, যে বিশ্বম্ভর বয়স হয়েছে ঠিকই, কিন্তু একটুও কাণ্ডজ্ঞান হয়নি। কেন বলো তো? কারণ বিশ্বম্ভরবাবু যে তার বোনের ছেলেকে নিয়ে আসে, অর্থাৎ তার ভাগনাকে ফটিককে যে কলকাতায় নিয়ে আসে, বিশ্বম্ভরবাবু কিন্তু তার বোনের
বিশ্বম্ভরবাবু কিন্তু তার বউয়ের কাছে একবারও কিন্তু জিজ্ঞাসা করেনি যে তার কোনো সমস্যা আছে কি না, তার কিন্তু জেনে নেওয়া উচিত ছিল। সেই কারণে এখানে বলা হচ্ছে যে বিশ্বম্ভরবাবুর এত বয়স হইল কিন্তু কিছু কাণ্ডজ্ঞান যদি আছে। বিশেষত 13 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন আর বালাই নেই, শোভাও নেই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্বেগ হয় না। আসলে কি 13-14 বছরের বয়সের ছেলেরা কিন্তু বলতে পারো একটা, এই বয়সটা আমাদের টিন এজ চলে, আর এই বয়সে ছেলেরা কিন্তু অনেক ভুল কাজও করে থাকে। আর এই বয়সেই কিন্তু ছেলেদের গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়। এবার যখন সব মানে তোমার গলাটা মোটা হয়ে যায়, এবার আগের মতো যে গলায় যে কোমলতা বা বাচ্চামো ভাব সেগুলো থাকে না, সেই কারণে আবার না হয় বড়, সেই কারণে এই ছেলেরা কিন্তু তোমার কারোর কাছেই স্নেহের পাত্র হয় না, একমাত্র মা বাবা বাদে। এবার বলছে যে এই 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন আর বালাই নাই, শোভাও নাই, সে কোনো কাজেও লাগে না, স্নেহরও উদ্বেগ হয় না, কারণ তোমার হলো অনেকটাই বড় হয়ে গেছে। এবার ওই বয়সটায় সবথেকে মানুষ সবথেকে বেশি তাড়াতাড়ি বাড়ে। এবার তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়। একজন পরিণত বয়সের মানে লোকের কাছে যে সুখটা পাওয়া যায়, সেই সুখটা কিন্তু মানে এই 13-14 বছরের বালকের কাছে পাওয়া সম্ভব না। আসলে পরিণত বয়সের লোকের যে বুদ্ধিটা থাকে, সেই বুদ্ধিটা কিন্তু 13-14 বছরের বালকের কিন্তু থাকে না। সেই কারণে সেই কথাই বলা হচ্ছে। এবার তার মুখে আধো আধো কথা ন্যাকামো। এবার সে যদি আধো আধোভাবে কথা বলে, সেটা ন্যাকামো বলে আমরা গণ্য করে থাকি, পাকা পাকা কথা জ্যাঠামি বলি। এবং কথা মাত্রই প্রগল্ভতা কি বাচাল, মানে বেশি কথা বলা। হ্যাঁ, এইবার হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করেই বেমানানভাবে কে হয় ফটিক বেড়ে ওঠে। লোকে এই জিনিসটা কিন্তু একটু কুশ্রী পর্দাস্বরূপ জ্ঞান করে, মানে ভালো চোখে দেখে না। শৈশবের লালিত্য তার থাকে না, গলার যে মিষ্টি স্বর সেটা চলে যায়। এবার লোকে সেই জন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময় কোনো যদি ভুল হয়, সেইটাও যেন অনিবার্য ত্রুটি, যেন অসহ্য বোধ হয়, সেইটা কিন্তু কারোরই ভালো লাগে না। সেও সর্বদা বুঝতে পারে যে পৃথিবীর সাথে সে যেন খাপ খাইছে না। এবার এই জন্য আপনার অস্তিত্বে, মানে নিজের অস্তিত্বেই নিজে সবসময় লজ্জিত হয় এবং ক্ষমাপ্রার্থী হয়ে যায়। সে বুঝতে পেরে যাচ্ছে কিন্তু যে সে মামির বাড়িতে এসে একটা বোঝার মতো হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই তার মাথায় কিন্তু সে কিন্তু সব কিছুই বুঝতে পারে যে সে গ্রামেই ভালো ছিল, ঠিক আছে, এবার এখানে এসে তাদের সমস্যায় ফেলে দিয়েছে। আসলে দেখো, অথচ এই বয়সে স্নেহের জন্য যে কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়, বা এই সময় যে কোনো সহৃদয় ব্যক্তি নিকট স্নেহ বা সখ্য লাভ করতে পারে, হ্যাঁ, তাহার কাছে আত্মবিক্রয় হইতে পারে, মানে আত্মবিক্রয় হইয়া থাকে, কিন্তু তাহাকে কেউ স্নেহ করতে সাহস করে না। কেউ তাকে কিন্তু এই বয়সের ছেলেদের কেউ স্নেহ করে না, কারণ এই বয়সের ছেলেদের কেউ স্নেহ করলে মনে করে তারা প্রশ্রয় দিচ্ছে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন কুকুর, মানে যেমন রাস্তার যে কুকুর টুকুরগুলো হয়, সেই ঠিক রাস্তার কুকুরগুলোর মতো মানে তার হাবভাবগুলো হয়ে যায়। অতএব এই অবস্থায় মায়ের কাছে ছাড়া, মানে অপরিচিত কোনো স্থান বালকের কাছে কিন্তু নরক। মাই একমাত্র কিন্তু তাকে ভালোবাসতে পারে। এবার মা ছাড়া অন্য যে কোনো জায়গায় তার কাছে কিন্তু নরকের সমান, কাটার মতো বেঁধে। এই বয়সে সাধারণ নারী জাতিকে শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা ও অত্যন্ত দুঃসহ বোধ হয়। দেখো, এই বয়সটা কিন্তু খুব খারাপ বয়স। আর এই বয়সে কিন্তু অনেক আমরা ছেলেদের কথাই যদি বিশেষত বলো, তাহলে কিন্তু এই বয়সেই কিন্তু অনেক মেয়েকে ভালো লাগে। সেই জায়গাটাই বলছে, এবার তাদের কাছ থেকে যদি উপেক্ষা পায়, এবং তার কাছে কিন্তু সেটা অনেক কষ্টকর হয়। এবার দেখো, মামির স্নেহহীন চোখে সে যেন একটা দুগ্রহের মতো প্রতিভাত হয়েছে। এইটে ফটিকের সবচেয়ে বেশি বাজিত। দেখো, মামি তাকে তো বিন্দুমাত্রও স্নেহ করতো না, আর মামি যে তাকে স্নেহ করতো না, সেইটা কিন্তু ফটিকের সব থেকে বেশি খারাপ লাগতো। মামি যদি হঠাৎ যদি কোনো কাজ করতে বলতো, হঠাৎ কোনো কাজ যদি করতে বলতো, সে কিন্তু খুব আনন্দের সাথে, মানে যতটা আবশ্যক তার থেকে বেশি কাজ করতো। কারণ যদি মামি বলতে যে মানে উৎসাহ দেয়, সেই কারণে কিন্তু মামি উৎসাহ তো দিতই না, বরঞ্চ বলতো যে অনেক কাজ করেছো, এখন গিয়ে পড়তে বসো, গিয়ে মন দিয়ে পড়োগে যাও। এতে কিন্তু
মানসিক উন্নতির যে মামির যে একটা যত্নবাহুল্য, একটা নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। এর মধ্যে এইরূপ অনাদর ইহার ওপর তার হাত ছাড়িবার কোনো জায়গাও ছিল না। দেওয়ালে আটকা পড়ে সে শুধু ওই যে চার দেওয়ালের মধ্যে থেকে সে শুধু কিন্তু গ্রামের কথাই ভাবত। সেই প্রকাণ্ড ধাউস ঘুড়ি, সে সবসময় ঘুড়ি নিয়ে বেড়াতো, মাঠ, সেই নদীর কথা কিন্তু ভাবত। উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার নদীতীর, সেই নদী তীরের কথা ভাবছে। দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী এবং সেই সব দল, উপদ্রব, স্বাধীনতা, সর্বোপরি এই অত্যাচারিণী অবিচারিণী মা অন্তর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। যাই হয়ে যাক না কেন, মায়ের কথা তার বারবার মনে আসতো, সেই নদীর কথা মনে আসতো, সেই গ্রামের সমস্ত কিছুর কথা মনে আসতো তার, ঠিক আছে, বারবার তার কিন্তু মাথায় আসতো। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, বা গোধূলি সময় মাতৃহীন বৎসের মতো আন্তরিক মা বলে ক্রন্দন, লজ্জিত, শঙ্কিত, শীর্ণ, দীর্ঘ, সুন্দর বালকের অন্তরে কেবল আলোড়িত হইত। জন্তুর মতো অবুঝ ভালোবাসা। এবার কি বলছে? জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু মায়ের কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা, একবার সে গ্রামের কাছে যাওয়ার ইচ্ছা, এবং মাকে দীর্ঘদিন না দেখে মা বলে কান্না বালকের মনের মধ্যে। এখন দেখো, এই বয়সের বালকরা তো আর হাউমাউ করে কাঁদতে পারে না। এবার তার বালকটা এখানে ফটিকও কিন্তু মনে মনে কাঁদত। এবার মনে মনে কাঁদত, তার অন্তর কিন্তু শূন্য হয়ে যেত, তবুও কারোর কাছে কিন্তু কিচ্ছু প্রকাশ করতে পারত না। সে একটু বোকাও ছিল, সে পড়াশোনায় তো আগাগোড়াই অমনোযোগী ছিল। এবার একটা কথা, স্কুলে এত বড় নির্বোধ আর অমনোযোগী বালক কিন্তু আর ছিল না। সে স্বাভাবিক, সে আগাগোড়াই পড়াশোনায় ভালো না, আর এখানে এসে এতটা মানসিক চাপের মধ্যে সে পড়ে যায়, যে কারণে তার কিন্তু বিন্দুমাত্রও পড়া হয় না। এবার সেই কারণে সে সবসময় অন্য চিন্তাতেই মগ্ন থাকতো। তাই এখানে কিন্তু বলা হচ্ছে যে স্কুলে তার থেকে বড় নির্বোধ, বোকা বা অমনোযোগী বালক কিন্তু আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করলে সে হা করে শুধু চেয়ে থাকতো। এবার মাস্টারের মার যখন আরম্ভ করতো, তখন ভারাক্রান্ত গর্ধবের মতো, একদম গর্ধব, গাধার মতো সব কিছু সহ্য করতো। এবার ছেলেরা যখন খেলা হতো, তখন সে কী করতো? জানলার পাশ দিয়ে সে সমস্ত বাড়ি ঘরগুলোর তোমার কী লক্ষ্য করতো? ছাদের ওপর লক্ষ্য করতো। এবার ওখানে দেখতো যে দু চারটা ছেলে মেয়ে খেলাধুলা যখন দেখতো, তখন কিন্তু সে সেই দিকেই মন চলে যেত। আসলে সে সবসময় খেলতো, গ্রামের মধ্যে সারা দিন সে খেলতো, সবসময় সে স্বাধীন ছিল, সেই কথাই আর কি বলা হচ্ছে আর কি। সেই কথাগুলোই তার বারবার করে মাথায় আসতো। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করলো। এবার সে কিন্তু মামাকে ভালোবাসে। এবার মামাকে অনেক সাহস করে জিজ্ঞাসা করে, মার কাছে কবে যাব? মামা বলে যে স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পূজার ছুটি, এখন কিন্তু শ্রাবণ মাস চলছে, এখনও ঢের দেরি আছে। ফটিক স্কুলের বইয়ের মধ্যে ফটিক কী করে? স্কুলের বই হারিয়ে ফেলে। একে তার পড়াশোনা পরামগ্রস্ত হয় না, তার মধ্যে তার যখন বই হারিয়ে যায়, মাস্টার কিন্তু তাকে অত্যন্ত মারধর করে, অপমান করতে শুরু করে। এবার তার বই নাই, এবার সে পড়বে কীভাবে? স্কুলে তার অবস্থা এমন হয় যে মামাতো ভাইরা পর্যন্ত তার পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই ইহার অপমানে না সে আরও বেশি কষ্ট পায়, অসহ্য বোধ হতে লাগে। ফটিক তার মামির কাছে একটা অপরাধীর মতো বলে যে আমি বই হারিয়ে ফেলেছি। মামি তো বিরক্তিভাবে বলে যে বেশ করেছো, তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে আর আমি পারি না। ফটিক আর কিছু না বলে চলে যায়। সে পরের পয়সা যে নষ্ট করছে, অর্থাৎ মামার পয়সা, সে তো আর নিজের মা বাবার পয়সা নষ্ট করে খরচ করাচ্ছে না। সে যে পরের পয়সা, অর্থাৎ মামির যে অতিরিক্ত খরচ হচ্ছে, সেই পয়সা নষ্ট করছে, সে বুঝতে পারছে। মনে মনে তার মায়ের ওপর সে অত্যন্ত অভিমান করে। নিজের এই হীনতা বা দৈন্য তাকে না মাটির সহিত মিশিয়ে ফেলতো, একদম মাটির সাথে মিশিয়ে ফেলতো। স্কুল হতে তাকে ফিরিয়া সেই রাত্রে, স্কুল থেকে যখন সেই দিন ফিরছে, তখন সেই রাত্রেই তার মাথা ব্যথা করে, গা শিরশির করে ওঠে। সে বুঝতে পারলো যে তার জ্বর আসছে। এবার এটা বুঝে যে মামিকে মনে মনে ভাবে যে না, মামিকে আর কষ্ট দিয়ে লাভ নেই, মামি বিরক্ত বোধ করবে, সেই কারণে সে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইবার
ব্যায়াম হইল, আর ব্যায়াম হইলে মামির যে অত্যন্ত মানে অনর্থক উপদ্রব করা হবে, মামি এই ব্যায়ামটাকে কীরূপ অকারণ অনাবশ্যক জ্বালাতনের সাথে দেখবে, হ্যাঁ, সেটা বুঝতেই পেরে যায়। এবং রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালককে পৃথিবীর নিজের মা ছাড়া তো আর কারোর কাছেই সেবা পেতে পারে না। দেখো, এই বয়সে, এই বয়সের যে ছেলেরা, তার মা বাদে কেউই কিন্তু তাকে সেবা করবে না, ঠিক আছে? এবার মা বাদে তো কারোর কাছ থেকেই সে সেবা লাভ করতে পারবে না, সেই কারণেই সে কিন্তু মনে মনে ভাবে এবং লজ্জাবোধ করে। রাত্রে তার জ্বর আসে। এর পরদিন সকালবেলা না ফটিককে আর দেখা যায় না। ফটিক মানে চারিদিকে ফটিককে খুঁজে বেড়ানো হয়। এবার চারদিকে প্রতিবেশীর ঘরে তার সন্ধান করা হয়, কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায় না। রাত্রে মুষলধারে শ্রাবণের বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাস, এই যে আমি বললাম যে দুটা মাসের কথা এখানে বলা হচ্ছে, একটা শ্রাবণ মাস আর এখানে কিন্তু একটা কার্তিক মাস। কার্তিক মাসে কি হয়, পুজো হয়, পুজোর ছুটি পাওয়া যায়। আর এখানে যে মাসটার কথা বলা হচ্ছে শ্রাবণ মাস। এবার শ্রাবণ মাসের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই রকম তাকে খোঁজ করতে না লোকেরা গ্রামে, মানে তার মামা এবং গ্রামের যে অন্যান্য লোকেরা অনেক ভেজে। অবশেষে কোথাও পায় না বিশ্বম্ভরবাবু, পুলিশে খবর দেয়। সমস্ত দিন পর সারা দিন যায়। দিন যাওয়ার পর বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামে। ঝুপঝুপ করে অবিশ্রান্ত গাড়ি এসে থামে এবং আপাদমস্তক মানে ফটিকে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভেজা, সমস্ত শরীরে কাদা লাগা এবং মুখটা একদম চোখ মুখ লাল হয়ে গেছে, থরথর করে কাঁপছে। বিশ্বম্ভরবাবু তো তাকে দেখে প্রায় কোলে করে নিয়ে অন্তঃপুরে ঘরের ভেতর নিয়ে যায়। মামি তাকে দেখেই বলে ওঠে, কেন বাপু, পরের ছেলেকে কেন এ কর্মভোগ দাও, যাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। দেখো, মামি কিন্তু তাকে বিন্দুমাত্র যে ভালোবাসে না তার স্পষ্ট। এখন যে তার শরীর খারাপ, সেই শরীর খারাপেও কিন্তু তার বিন্দুমাত্র মমত্ববোধ বা মমতার কিন্তু প্রকাশ পাওয়া যাচ্ছে না এখানে। আচ্ছা, বলছে বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় ভালো মতো খাওয়া দাওয়া হয়নি। নিজের ছেলেদের সাথেও অনেকখানি খিটখিট করেছে। ফটিক না কেঁদে ওঠে, বলে আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। আসলে ফটিক মার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, কিন্তু পুলিশ তাকে কী করেছে, তুলে নিয়ে এসছে। বালকের জ্বর অত্যন্ত বেড়ে যায়। রাত্রে না ভুলভাল বকা শুরু করে, প্রলাপ বকতে শুরু করে। এবার আসলে মৃত্যুর আগে যেই ঘটনাগুলো হয়, বিশ্বম্ভরবাবু চিকিৎসক নিয়ে আসে, ডাক্তার নিয়ে আসে। ফটিক তার চোখ লাল, হ্যাঁ, এবং কড়িকাঠের দিকে তাকিয়ে বলে যে মামা, আমার কি ছুটি হয়েছে? বিশ্বম্ভরবাবুর চোখ দিয়ে জল আসে। খুব স্নেহের সাথে ফটিকের হাতটা তুলে নিজের হাতের উপর নিয়ে তার কাছে এসে বসে। ফটিক বিড়বিড় করে বলতে লাগে যে মা, আমাকে মারিস না মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। আসলে সে যে ভুল বকছে, সেই কথা চিন্তা করে, আগের কথা। মাখন যখন তার নামে দোষ দেয় এবং ফটিককে যখন তার মা মারে, সেই কথা সে ভাবে এবং মনে মনে বলে যে মা, আমাকে আর মারিস না, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলায় কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক না প্রত্যাশায় ফ্যাল করে ঘরের দিকে দেখে। এবার পরের দিন কিছুক্ষণের জন্য একটু চেতনা পেয়েছিল। এবার চারিদিকে দেখে, নিরাশ হয়ে আবার পাশ ঘুরে শুয়ে পড়ে। বিশ্বম্ভরবাবু মনের ভাব বুঝতে পেরে মাথা নিচু করে আস্তে করে বলে যে তোর মাকে আনতে পাঠিয়েছি। পরদিনও কেটে যায়। ডাক্তার চিন্তিত মুখে বলে যে এখানে দেখো, ডাক্তার বিমর্ষ মুখে জানাইলেন যে অবস্থা খুব খারাপ, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্থিমিত প্রদীপ অর্থাৎ মৃত্যুর আগে যেটা হয়, রোগশয্যায় বসে মুহূর্তেই ফটিকের মায়ের জন্য অপেক্ষা করতে লাগে। ফটিক খালাসির মতো সুর করে বলতে লাগে যে, যেমন আমরা দেখলাম যেখানে ভুলভাল বকছে ফটিক, এক বাও মেলে না, দো বাও মেলে না, না কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে এসেছিল সে। খালাসির কাছে ফেলিয়া সুর করে সে জল মাখত। ফটিক যখন সে স্টিমারে আসছে, আসলে ফটিক প্রলাপেই তাহাদের অনুকরণে করুণ স্বরে জল মাপছে। ফটিকের প্রলাপ তাহাদের অনুকরণে করুণ স্বরে জল মাপছে। যে অকুল সমুদ্রযাত্রা সে করছে, বালক রাশি ফেলিয়া তাহার তল পাইছে না।
অনেক চেষ্টা করেও বালক কিন্তু সেইটার তল পাচ্ছে না, ওই সমুদ্রের তল পাচ্ছে না। কিন্তু এমন সময় ফটিকের মা ঝড়ের মতো বাড়িতে প্রবেশ করে এবং চিৎকার করে উচ্চ কলরবে শোক করতে লাগলো। বিশ্বম্ভরবাবু তাহার শোকাচ্ছ্বাস নিবৃত করলেন। হ্যাঁ, তাকে শয্যার ওপর আছাড় খেয়ে পড়লো। তার যে ফটিক যেখানে শুয়েছিল তার উপর আছাড় খেয়ে পড়ে এবং উচ্চস্বরে বলতে লাগলো, ফটিক সোনা, মানিক আমার। ফটিক অতি সহজেই তাহার উত্তর দিয়ে বলে যে হ্যাঁ। মা আবার ডাকলেন যে ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাহাকেও লক্ষ্য না করে মৃদুস্বরে বলে যে আস্তে করে বলে যে মা, এখন কি আমার ছুটি হয়েছে মা? এখন কি আমি বাড়ি যাচ্ছি? আসলে দেখো, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেনি যে সে মারা গেছে, কিন্তু এমন একটা পরিস্থিতির কথা দেখিয়েছেন যে সে রোগশয্যায় এবং মারা যাবে। এখানে ছোট গল্প কিন্তু এখানেই সার্থক। এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফটিক কি সত্যিই মারা গেল? আর ফটিক মারা যাওয়ার পর কি হলো? ফটিকের মায়ের কি হলো? মাখনেরই বা কী হলো? মাখন মানে ফটিকের মা কি আবার গ্রামে ফিরে গেল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মনে রেখে দিয়ে যায়। আর এই সমস্ত প্রশ্ন রেখে দিয়ে যায় বলেই এটা কিন্তু একটা বলতে পারো যে সার্থক ছোট গল্প। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।